আমি কোনোদিন ভাবিনি একটা দিনের আনন্দ একটা খোলা দরজার ভেতর দিয়ে ঢুকে এত সহজে আমার জীবনের মেরুদণ্ড ভেঙে দেবে। আজ আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। ৮ মাসের গর্ভবতী আমি। পেটটা এত বড় হয়ে গেছে যে হাঁটলেই কোমরে টান লাগে, শ্বাস একটু দ্রুত হয়। তবু মনটা ছিল অদ্ভুতভাবে হালকা। মনে হচ্ছিল আল্লাহ আমাকে যা দিতে চেয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় উপহারটা হয়তো এই সন্তান। আর আজকের দিনটা আমি শুধু আমাদের জন্য রাখতে চেয়েছিলাম, আমার আর ইলিয়াসের জন্য। ইলিয়াস আমার স্বামী। সবাই বলে ভদ্র, শিক্ষিত, শান্ত। আমিও তাই ভেবেছি। এত বছর আমি নিজের জীবনকে যার হাতে তুলে দিয়েছি, যার সাথে একসাথে স্বপ্ন দেখেছি, যে মানুষটা আমার প্রথম ভরসা, তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাই কাউকে কিছু না বলে নিজের হাতে কেক কিনে বাসায় রওনা হলাম। মনে মনে ভাবছিলাম দরজা খুলে ওর মুখটা দেখব, তারপর হাসতে হাসতে বলবো, বার্ষিকী ভুলে গেছো নাকি? কেকটার বাক্সটা হাতে ছিল, অন্য হাতে ছোট একটা গিফট ব্যাগ। লিফটের আয়নায় নিজের মুখ দেখে মনে হচ্ছিল আমি ক্লান্ত কিন্তু খুশি। মুখে হাসি ছিল, চোখে একটা শান্তি ছিল। কিন্তু সেই শান্তিটা কত পাতলা কাচের ছিল সেটা আমি তখন জানতাম না। ফ্ল্যাটের সামনে এসে দেখি দরজাটা ভেজানো নয়, খোলা। আমার বুকটা কেমন জানি ধক করে উঠল। প্রথমে ভেবেছি হয়তো ইলিয়াস তাড়াহুড়ো করে বেরিয়েছে, দরজা ঠিকমতো লাগায়নি। কিন্তু পরক্ষণেই মনে হলো ইলিয়াস তো অফিস থেকে বলেছিল আজ তাড়াতাড়ি ফিরবে, ঘর সাজাবে, সারপ্রাইজ দেবে। তাহলে দরজা খোলা কেন? আমি খুব আস্তে করে ভেতরে ঢুকলাম। দরজা ঠেলে ভিতরে পা দিতেই নাকে একটা পরিচিত ঘ্রাণ এলো, ইলিয়াসের পারফিউম। ঘরের বাতাসে যেন চাপা উত্তেজনা, চাপা তাড়াহুড়ো, কেমন যেন অস্বস্তিকর কিছু। আমি ডাকলাম, ইলিয়াস? কোনো উত্তর নেই। ড্রয়িং রুম, ডাইনিং, কিচেন সব জায়গা দেখে মনে হলো কেউ নেই। অথচ দরজা খোলা, আলো জ্বলা, জুতো এলোমেলো, সোফার পাশে ইলিয়াসের ঘড়িটা পড়ে আছে। আমার মাথা আরও ঘুরতে লাগলো। আমি আবার ডাকলাম, একটু জোরে, ইলিয়াস তুমি কোথায়? তবুও কোনো উত্তর নেই। শুধু বেডরুমের দিক থেকে খুব ক্ষীণ একটা শব্দ, খুব পরিষ্কার না, কিন্তু এমন একটা শব্দ যেটা শুনলে আপনি বুঝবেন ভেতরে কেউ আছে, এবং তারা কেউ আপনার ডাকে সাড়া দিচ্ছে না, কারণ তারা ব্যস্ত অন্য কিছুর মধ্যে। আমি তখনও পুরোটা বুঝিনি, না বুঝতে চাইনি। বুকের ভেতর একটা অচেনা ভয় ছুটোছুটি করছিল, পা দুটো ভারী লাগছিল, কেকটা ধরে রাখা হাতটা কাঁপছিল। তবু আমি এক পা করে বেডরুমের দিকে গেলাম। বেডরুমের দরজাটা পুরো বন্ধ ছিল না। দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছিল। আমার গলার ভেতর শুকিয়ে গেল। আমি যেন শুনতে পেলাম নিজের হৃৎপিণ্ডের শব্দ। আমি দরজার ফাঁকে চোখ রাখলাম, আর সেই মুহূর্তে আমার দুনিয়া থেমে গেল। বিছানায় ইলিয়াস, আর তার সাথে তানিয়া। তানিয়া আমার বেস্ট ফ্রেন্ড, যাকে আমি বোনের মতো ভালোবেসেছি, যার সাথে আমি আমার গর্ভের বাচ্চার নাম নিয়ে আলোচনা করেছি, যাকে আমি বলেছি আমার সন্তানের খালা তুই, যে মেয়েটা আমার বাসায় এসেছে শতবার, আমার রান্না খেয়েছে, আমার আলমারি থেকে কাপড় নিয়েছে, আমার কাঁধে মাথা রেখে কেঁদেছে, সেই তানিয়া আমারই ঘরে। আমি কি দেখেছি তা আমি বিশদ বলছি না, কারণ আমি চাই না কেউ এই গল্প শুনে অস্বস্তি বোধ করুক। কিন্তু আমি যা দেখেছি তা আমার বিশ্বাসকে একটা মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমার বুকের ভেতর যেন কেউ শূন্যতা ঢেলে দিল। হাত থেকে কেকের বাক্সটা ফসকে গেল, মেঝেতে পড়েই কেকটা ভেঙে ছড়িয়ে গেল, ঠিক যেমন আমার স্বপ্ন ছড়িয়ে গেল। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, পা ভেঙে গেল, আমি পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই কেউ আমাকে ধরে ফেলল, আমার ছোট ভাই রায়হান। রায়হান আমার সাথে এসেছিল কারণ সে বলেছিল, আপু তোমার শরীর এই অবস্থায় একা যেও না, আমি সাথে যাব। সাথে ছিল তার বন্ধু পুলিশ ইন্সপেক্টর ইমরান কাদের। তারা দুজনেই আমাকে একা ছাড়েনি বলে হয়তো আমি মেঝেতে মাথা ঠুকে আরও বড় বিপদে পড়তাম। রায়হান আমাকে ধরে রাখতেই ইমরান এক পা এগিয়ে এলো, তার চোখে মুহূর্তে তীব্রতা। রায়হানের গলা গর্জে উঠল, ইলিয়াস! এই ডাকেই ঘরের ভেতর যেন ঘুম ভাঙল। দরজা আরও খুলে গেল। ভেতরের দুজন চমকে উঠল। ইলিয়াস তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে লাগল, মুখের রং ধূসর। তানিয়া চাদর টেনে নিজেকে আড়াল করতে লাগল। ওর চোখে ভয়, কিন্তু সেই ভয়েও আমার চোখে তখন নাটক মনে হচ্ছিল। আমি কাঁদছিলাম না, আমি শুধু হাসলাম। এমন একটা হাসি যেটা শুনলে মানুষের শরীর শিউরে ওঠে, কারণ সেটা আনন্দের হাসি না, ভেঙে যাওয়ার হাসি।
আমি বললাম খুব শান্তভাবে, সরি, আমি বুঝি ভুল সময়ে এসে গেছি, তোমরা কন্টিনিউ করো। আমার কণ্ঠটা আমার নিজের মনে হচ্ছিল না, যেন আমি দূর থেকে নিজের কথাই শুনছি। ইলিয়াস একেবারে দিশেহারা হয়ে এগিয়ে এলো। মাহিরা, শোনো, আমি হাত তুললাম, থামিয়ে দিলাম। তারপর পেটটা চেপে ধরে ঘুরে দাঁড়ালাম। রায়হান ফিসফিস করে বলল, আপু। ইমরান নিচু গলায় বলল, আপনি ধীরে হাঁটুন। আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু পা যেন কাঁপছে, বুকের ভেতর ঝড় উঠছে, মাথা ঝিমঝিম করছে। ইলিয়াস ছুটে এসে আমার হাত ধরল। মাহিরা, প্লিজ, একবার শোনো, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি এটা ভয়ঙ্কর, কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি। আমি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম, তার চোখের দিকে তাকালাম, তারপর খুব ধীরে ধীরে বললাম, একটা কারেকশন ইলিয়াস, তুমি যেটাকে ভুল বলছো ওটার নাম পাপ, বিশ্বাসঘাতকতা, অন্যায়। ইলিয়াস চুপ করে রইল। তানিয়া দরজার পাশে দাঁড়িয়ে আছে, কাঁপছে, কিন্তু তার কাঁপুনি আমার কাছে দয়া জাগাতে পারল না। আমার চোখের সামনে শুধু একটা প্রশ্ন, আমার বাচ্চাটা কি জানবে তার বাবার চরিত্র কেমন ছিল? আমি আবার বললাম, ইউ স্টিল লাভ মি? তারপর আমার হাসি ফেটে পড়ল। সত্যি? আমি গলা ভারী করে বললাম, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার সবচেয়ে কাছের মানুষটার সাথে এমনটা করতে পারতে? কতদিনের সম্পর্ক বলো তো? বিয়ের আগে থেকে নাকি বিয়ের পরে? ইলিয়াস খুব দ্রুত বলল, না না, বিয়ের আগে না, মাত্র কয়েক মাস। আমি তাকিয়ে রইলাম। কয়েক মাস? কয়েক মাসই একটা সম্পর্ক এমন জায়গায় পৌঁছায় যেখানে আমার চোখের সামনে আমার জীবনটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে? আমি বললাম, এই কয়েক মাসই তো ডাক্তার আমাকে সাবধান করেছিল, আমার শরীর দুর্বল, ঝুঁকি আছে, বিশ্রাম দরকার। সেই সময়টাতে তুমি আমাকে আগলে রাখার বদলে অন্য কারো কাছে আশ্রয় নিয়েছ। ইলিয়াস মাথে নিচু করল। রায়হানের হাত কাঁপছে। ইমরান দাঁড়িয়ে আছে শক্ত হয়ে, তার চোখের ভেতরে আগুন। আমার গলা আস্তে আস্তে উঁচু হতে লাগল। আমি নিজেই বুঝতে পারছিলাম আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমি চিৎকার করছি, আর চিৎকারের শব্দে আশেপাশের ফ্ল্যাটের দরজা খুলে যাচ্ছে। মানুষ বের হচ্ছে, কেউ ফিসফিস করছে, কেউ থামাতে আসছে, কেউ শুধু তাকিয়ে আছে। আমি বললাম, আমার বাচ্চাটাকে নিয়েও তুমি ভয় পাওনি? আমি অসুস্থ ছিলাম, তুমি জানো, তবুও তুমি... বাক্য শেষ হলো না। আমার বুক চেপে ধরল, শ্বাস আটকে এলো, মাথার ভেতর শো শো শব্দ। আমি দুলে গেলাম। ইমরান দ্রুত আমাকে ধরে সোফায় বসালো। রায়হান দৌড়ে গিয়ে আমার ব্যাগ থেকে পানির বোতল বের করল। এক প্রতিবেশী মহিলা এগিয়ে এলেন, মা, শান্ত হও, এই অবস্থায় চিৎকার করলে সমস্যা হবে। আমি শান্ত হতে পারছিলাম না। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমার হাত চলে গেল পেটে। পেটটা শক্ত হয়ে আছে, ভিতরটা যেন মোচড় দিচ্ছে। ইলিয়াস আবার কাছে আসতে চাইল। রায়হান তাকে ধাক্কা দিয়ে থামিয়ে দিল। দূরে থাক, একদম কাছে আসবি না। ইলিয়াস কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমি জানি, আমাকে যা শাস্তি দাও। আমি তাকালাম, বললাম, শাস্তি? আমি যে শাস্তিটা এখন পাচ্ছি সেটা কি কম? তোমার বিশ্বাসঘাতকতার শাস্তি আমি আমার শরীরে নিচ্ছি। আমার বাচ্চা... ঠিক সেই সময় আমার শরীরটা কেঁপে উঠল। আমি দাঁড়াতে গেলাম, রায়হান আমাকে ধরে তুলতে গেল, আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম কিছু উষ্ণ তরল পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। আমি তাকালাম, রক্ত, পায়ের কাছে রক্ত, চোখের সামনে ভাসপা, কানে শুধু একটা শব্দ বাজতে লাগলো, বাচ্চা, বাচ্চা, বাচ্চা। আমি পেট চেপে ধরে চিৎকার করে উঠলাম, আমার বাচ্চা, আল্লাহ, আমার বাচ্চা! ঘরের সবাই হকচকিয়ে গেল। প্রতিবেশী মহিলা আতঙ্কিত গলায় বললেন, এই সময় রক্তপাত ভালো লক্ষণ না, এখনই হাসপাতালে নিতে হবে, দেরি করলে বড় বিপদ হতে পারে। ইলিয়াস ছুটে এসে আমাকে কোলে তুলতে এগোলো। আমি ব্যথায় কুঁকড়ে গিয়ে বললাম, না, আমাকে স্পর্শ করো না। আমার নিজের মুখ থেকেই কথাটা বেরিয়ে গেল। আমি জানি না ধর্মীয়ভাবে কি, কিন্তু আমার মাথায় শুধু একটাই কথা, এ মানুষটা আমার কাছে বিশ্বাসঘাতক, ওর স্পর্শ আমি নিতে পারবো না। ইলিয়াস থমকে গেল। রায়হান কাঁদতে কাঁদতে বলল, আপু, আপু। ইমরান আর সময় নষ্ট করল না, সে আমাকে শক্ত করে কোলে তুলে নিল। তার ইউনিফর্মে রক্ত লেগে গেল। সে এক মুহূর্তও ভাবল না, শুধু বলল, রায়হান, দরজা খোলো, এক্ষুনি বের হতে হবে। রায়হান কাপা হাতে দরজা খুলে দিল। প্রতিবেশীরা সরে গেল, কেউ বলল অ্যাম্বুলেন্স ডাকতে। ইমরান বলল, অ্যাম্বুলেন্সে দেরি হবে, আমার গাড়ি নিচে আছে।
আমাকে গাড়িতে তোলা হলো। আমি আধা অজ্ঞান অবস্থায় ছিলাম, কিন্তু মনে আছে রায়হান আমার মাথাটা নিজের কোলে তুলে ধরেছিল। সে কান্না থামাতে পারছিল না, বারবার বলছিল, আপু চোখ খুলো প্লিজ, আপু। ইমরান গাড়ি চালাচ্ছিল দ্রুত। শহর তখন গভীর রাতের দিকে যাচ্ছে, রাস্তা ফাঁকা, বাতি কম, কিন্তু গাড়ির ভেতরে যেন শ্বাসের শব্দ, কান্নার শব্দ আর আমার ব্যথার শব্দ, সব মিলিয়ে একটা তাণ্ডব। আমার মনে হচ্ছিল আমি ডুবে যাচ্ছি, কিন্তু আমি ডুবতে চাইনি। আমি শুধু আমার সন্তানের কথা ভাবছিলাম। হাসপাতালে পৌঁছতেই ইমরান আগে নামল, তারপর আমাকে কোলে করে ভেতরে দৌড়ালো। তার গলা চিৎকার করে উঠল, নার্স, ডাক্তার, এমার্জেন্সি। একজন নার্স দ্রুত স্ট্রেচার আনলো, আমাকে শুইয়ে দিল। কেউ আমার হাতে ক্যানুলা লাগাচ্ছে, কেউ রক্তচাপ মাপছে, কেউ প্রশ্ন করছে, কয় মাস, কোনো হার্টের সমস্যা আছে, আগে এমন হয়েছিল? আমি ঠিকভাবে উত্তর দিতে পারছিলাম না। আমি শুধু ফিসফিস করে বললাম, আমার বাচ্চা। রায়হান আমার পাশে কাঁপছিল। ইমরান শক্ত হয়ে দাঁড়িয়ে, তার চোখে এক অদ্ভুত যন্ত্রণা, যেন সে কোনো দায়ে নিজের কাঁধে তুলে নিয়েছে। ডাক্তার এসে জুতো দেখে বলল, এখনই ওটিতে নিতে হবে, ব্লিডিং বেশি, মায়ের অবস্থা ক্রিটিক্যাল। ওটির দিকে নেওয়ার সময় আমি হঠাৎ ইমরানের হাত চেপে ধরলাম। আমার গলা এত দুর্বল ছিল যে শব্দ বেরোচ্ছিল কষ্টে। আমি বললাম, শুনুন, যদি আমার কিছু হয়ে যায়, আমার বাচ্চাটাকে দেখবেন প্লিজ। ইমরানের চোখ বড় হয়ে গেল, সে মাথা নাড়ল, যেন কথা বলতে পারছে না। তারপর সে নিচু হয়ে বলল, আপনি কিছুই হতে দেবেন না, আপনি ঠিক থাকবেন। আমি হালকা হাসলাম, বললাম, সব ইচ্ছে কি পূরণ হয়? কথা শেষ করার আগেই আমার শ্বাস আবার আটকে আসছিল। নার্সরা আমাকে দ্রুত ওটিতে নিয়ে গেল। আমি শুধু দূর থেকে শুনতে পেলাম করিডোরে দৌড়াদৌড়ি, ট্রেতে রক্তাক্ত তুলা, ডাক্তারদের চাপা কথা। তারপর একটা ডাক্তার বেরিয়ে এসে বলল, অবস্থা খুব খারাপ, মায়ের হার্টেও স্ট্রেস, প্রেগন্যান্সি কমপ্লিকেশনও আছে, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হতে পারে, আর রক্ত দরকার, এখনই ডোনার লাগবে। এই কথাগুলো শুনে আমার চারপাশের মানুষদের কান্নার শব্দ আরও জোরালো হলো। আমি তখন আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার চোখের সামনে শুধু অন্ধকার, আর অন্ধকারের মাঝেও আমি শুধু একটা কথা ভাবছিলাম, আল্লাহ, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখুন। এই বাক্যটা মনে মনে বলতে বলতেই আমার চোখের পাতা ভারী হয়ে আসছিল। স্ট্রেচারের ওপর শুয়ে আমি অনুভব করছিলাম চারপাশে অনেক হাত, অনেক শব্দ, অনেক তাড়াহুড়ো। কেউ আমার হাতে সুই ঢোকাচ্ছে, কেউ পেটে চাপ দিচ্ছে, কেউ দ্রুত দ্রুত প্রশ্ন করছে, কিন্তু আমার কানে সব শব্দ যেন দূরের নদীর মতো। শুনছি, বুঝছি না। আমি শুধু অনুভব করছিলাম ব্যথা আর একটা ভয়, যেন আমার ভেতরে থাকা ছোট্ট প্রাণটা আমার হাত ফুসকে চলে যাচ্ছে। ওটির দরজার ঠিক সামনে এসে নার্সরা থামল। একজন নার্স আমার কানে কথা বলল, ম্যাডাম, ভয় পাবেন না, আমরা আছি। আমি চোখ খুলে তাকাতে চাইলাম, কিন্তু চোখ খুললেই মাথা ঘুরে যাচ্ছিল। আমি শুধু ফিসফিস করে বললাম, আমার বাচ্চা। তখনই আমি শুনতে পেলাম করিডোরে রায়হানের কান্না, আপু, আপু প্লিজ। আরেকটু দূরে ইমরানের গলা, কঠিন, স্থির, যেন নিজেকে ভেঙে পড়তে দিচ্ছে না। ডাক্তার, যা লাগবে করুন, ওকে বাঁচাতেই হবে। আমি জানি না তখন আমি কতটা জানছিলাম, কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি কোনো এক সীমানার ধারে দাঁড়িয়ে আছি। একটু এগোলেই অন্ধকারে পড়ে যাব, আর পেছন ফিরে তাকালে দেখব সবাই আমাকে ধরে রাখতে চাইছে। ওটির ভেতরে নেওয়ার ঠিক আগে আমি ইমরানের হাতটা আবার শক্ত করে ধরলাম। মনে হলো যেন এই মানুষটা এই মুহূর্তে আমার জীবনের শেষ ভরসা। আমি কাপা গলায় বললাম, যদি আমার কিছু হয়। ইমরান তৎক্ষণাৎ আমার দিকে ঝুঁকে পড়ল, ওর চোখ দুটো অস্বাভাবিক লাল। কিছু হবে না, সে বলল, আপনি কথা বন্ধ করুন, আপনি ঠিক থাকবেন। আমি হাসতে চাইলাম, কিন্তু গলা দিয়ে হাসি বের হলো না। আমি শুধু খুব আস্তে বললাম, আমার বাচ্চাটা। তারপর দরজা বন্ধ হয়ে গেল। ওটির ভেতরটা ঠান্ডা, আলো সাদা, সবার মুখে মাস্ক, হাতে গ্লাভস। আমি চিকিৎসকদের চোখ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি একা, অথচ আমার চারপাশে সবাই আছে। একজন চিকিৎসক আমার কানের কাছে বলল, আপনি সাহস রাখুন, আমরা রক্তপাত বন্ধ করার চেষ্টা করছি। আমি মাথা নাড়তে চাইলাম, পারলাম না। শরীরটা যেন আমার কথা শুনছে না। ব্যথা উঠছিল ঢেউয়ের মতো। মাঝে মাঝে আমি জ্ঞান হারাচ্ছিলাম, আবার জ্ঞান ফিরলে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। একসময় আমার বুক ধরফর করতে লাগলো অদ্ভুতভাবে। মনে হলো বুকের মাঝখানে কোনো কিছু চাপ দিয়ে বসে আছে। আমি শ্বাস নিতে চেষ্টা করলাম, কিন্তু শ্বাসও যেন অল্প হয়ে গেল। আমি হঠাৎ কাপা গলায় বলে উঠলাম, শ্বাস, আমার শ্বাস। নার্সরা দ্রুত নড়াচড়া করল। ডাক্তার বলল, অক্সিজেন দিন। কেউ আমার মুখে মাস্ক ধরল, কেউ কার্ডিয়াক মনিটরের দিকে তাকালো।
মনিটরের টিক 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 শব্দটা আমার মাথার ভেতর বাজছিল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে বললাম, আল্লাহ না, আমাকে না, আমার বাচ্চা। তারপর আবার অন্ধকার। আমি জানি না কতক্ষণ কেটেছে। ফিরে যখন জ্ঞান এলো, আমি তখনও ওটির ভেতরেই, কিন্তু ডাক্তারদের কণ্ঠস্বর বদলে গেছে, আগের চেয়ে আরও তীব্র, আরও দ্রুত, আরও চাপা আতঙ্ক। একজন বলল ব্লাড প্রেশার ড্রপ করছে, আরেকজন বলল ব্লিডিং স্টপ হচ্ছে না, ডাক্তার বলল হার্ট স্ট্রেসে যাচ্ছে, প্রিপেয়ার ফর এমার্জেন্সি ডিসিশন। আমি সেই কথাটা শুনেই বুঝলাম কিছু একটা সিদ্ধান্ত, ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত। আমি চোখের কোণ দিয়ে কেবল সাদা আলো দেখছিলাম। আমার কান্না আসছিল, কিন্তু চোখে পানি ছিল না। আমি শুধু ভাবছিলাম, আমি কি আমার মেয়েটাকে বা ছেলেটাকে একবারও দেখব না? ওটির বাইরে তখন কি হচ্ছিল সেটা আমি পরে জেনেছি, কিন্তু সেই পরে জানাটাও আমার ভেতরটা ছিঁড়ে ফেলেছে। রায়হান বলছিল করিডোরের চেয়ারগুলো ভর্তি হয়ে গিয়েছিল মানুষে। নার্সরা একের পর এক বেরোচ্ছিল, ট্রেতে রক্তাক্ত তুলা নিয়ে যাচ্ছে। প্রতিবার দরজা খুললেই সবাই ছুটে উঠছিল, কি হলো, কেমন আছে? ইমরান নাকি একভাবে দাঁড়িয়েছিল, চোখ ওটির দরজায়, হাত মুঠো করা, মুখে কোনো কথা নেই, যেন কথা বললে সে ভেঙে পড়বে। ঠিক তখনই ইলিয়াস সেখানে হাজির হয়। আমি এই নামটা মনে করলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ এই মানুষটাই, এই ইলিয়াস, আমার জীবনের সব বিশ্বাস ভেঙে দিয়েছিল। ইলিয়াস নাকি করিডোরের একপাশে দাঁড়িয়ে কাঁদছিল। তার চোখে অনুশোচনা ছিল, ভয় ছিল, কিন্তু আমার কাছে সেই অনুশোচনা দেরিতে আসা বৃষ্টি। আগুনে পুড়ে গেলে বৃষ্টি দিয়ে কিছু হয় না। ইমরান নাকি ইলিয়াসকে দেখেই রাগে অন্ধ হয়ে যায়। সে এগিয়ে গিয়ে ইলিয়াসের কলার চেপে ধরে। তুই কি মুখ নিয়ে এখানে এসেছিস? ইমরানের গলা নাকি কাঁপছিল, রাগে, কান্নায়, অপমানেও। ওকে এমন অবস্থায় কে এনে দাঁড় করালো? তুই? ইলিয়াস নাকি বলেছিল, ভাই আমি ভুল করেছি, কিন্তু ইমরান তার কথা শেষ করতে দেয়নি। একটার পর একটা ঘুষি। ইলিয়াস মাটিতে বসে পড়েছিল, তারপরেও ইমরান থামেনি। নার্স, ওয়ার্ড বয়, রায়হান সবাই মিলে আলাদা করেছিল। রায়হান নাকি কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই প্লিজ থামেন, আপুর অবস্থা। এ কথা শুনে ইমরান থেমে গিয়েছিল, কিন্তু থেমে গিয়ে আরও ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে উঠেছিল। তারপর বেরোয় ডাক্তার। ডাক্তারের মুখে সান্ত্বনা ছিল না। তিনি বলেছিলেন, আমি মিথ্যে আশা দিতে চাই না। পেশেন্টের অবস্থায় হার্ট স্ট্রেস দেখা যাচ্ছে, ব্লিডিংও বেশি, অবস্থা ক্রিটিক্যাল। রায়হানের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ইমরান একবার কাগজের দিকে তাকিয়েছিল, একবার ওটির দরজার দিকে। ডাক্তার বলেছিলেন, এখন একটা সিদ্ধান্ত নিতে হবে। মা আর বাচ্চা, দুজনের মধ্যে একজনকে বাঁচাতে আমাদের বেশি ফোকাস করতে হতে পারে। এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আমি তখন ওটির ভেতর অচেতন ছিলাম, কিন্তু মনে হয় আত্মা দিয়ে আমি ওই কথাটা শুনেছিলাম, কারণ আমি যেন ভেতরে ভেতরে চিৎকার করে উঠেছিলাম, আমার বাচ্চা, আমার বাচ্চা। ডাক্তার আরও বলেছিলেন, রক্ত দরকার এক্ষুনি, আপনারা ডোনার আনুন। তারপর তিনি একটা বন্ড পেপার এগিয়ে দেন, সই লাগবে। সেই কাগজে সই করার অধিকার আইনগতভাবে ছিল ইলিয়াসের, কারণ সে তখনও আমার স্বামী। ইমরান নাকি কাগজটা হাতে নিয়ে ইলিয়াসের সামনে দাঁড়িয়েছিল, চোখে এমন আগুন যে আগুনে মানুষ পুড়ে ছাই হয়। সে নাকি দাঁতে দাঁত চেপে বলেছিল, শোন, আমার মাহিরার যদি কিছু হয়, কসম করে বলছি তোর দুনিয়া আমি জাহান্নাম বানিয়ে দেব। এখন চুপচাপ সই কর, একটাও কথা না। ইলিয়াস কাঁপতে কাঁপতে কলম ধরেছিল, সই করেছিল, কারণ তখন তার কোনো অজুহাত আর কাজ করত না। তখন তার সামনে শুধু সত্য, আমি মৃত্যুর সাথে লড়ছি। রায়হান তখনই বাসায় ফোন দিয়েছিল, মা বাবাকে খবর দিয়েছিল। কেউ ছুটে আসছে, কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে। করিডোরে যেন দোয়া আর কান্না একসাথে মিলেমিশে গিয়েছিল। ওটির ভেতরে আমার শরীর তখন আরও দুর্বল হয়ে যাচ্ছিল। আমি যেন আবার ভেসে উঠলাম। আমি অল্প করে চোখ খুললাম। ডাক্তারের চোখে কঠিন একটা সিদ্ধান্ত। তিনি বললেন, প্রিপেয়ার। আমি খুব কষ্ট করে বললাম, আমার বাচ্চা। ডাক্তার হয়তো শুনলেন, হয়তো শুনলেন না, কিন্তু আমি মনে মনে বললাম, আল্লাহ আমাকে নিন, কিন্তু আমার বাচ্চাটাকে রেখে দিন। আর ঠিক তখনই আমার শরীরটা কেঁপে উঠল। মনে হলো ভেতরের ছোট্ট প্রাণটা কোনো এক পথে বেরিয়ে আসার চেষ্টা করছে।
ব্যথা তীব্র হলো, চোখে অন্ধকার, কান ঝাঁ ঝাঁ। আমি শুধু একটাই কথা মনে করতে পারি, আমার মাথার ভেতর বারবার বাজছিল, আমি মা, আমি মা, আমাকে আমার সন্তানটা দেখাও। তারপর আবার সব মুছে গেল। ওটির বাইরে ইমরান নাকি চেয়ারটায় বসে পড়েছিল, 2 হাতে মুখ ঢেকে। রায়হান তার পাশে বসেছিল, কাঁপা গলায় শুধু বলছিল, ভাই, আপুকে বাঁচান আল্লাহ। একবার ওটি দরজা খুলেছিল, একজন নার্স বেরিয়ে বলেছিল, আরও ব্লাড লাগবে। রায়হান দৌড়ে গিয়েছিল রক্তের ব্যবস্থা করতে। ইমরান উঠে দাঁড়িয়েছিল, সোজা হয়ে, শক্ত হয়ে, যেন কারো কাছে হারবে না। আর ইলিয়াস, সে করিডোরের একপাশে বসে নিজের মাথায় হাত দিয়ে কাঁদছিল। কারো চোখে তার কান্না মূল্যবান ছিল না, কারণ তার কান্না তার বিশ্বাসঘাতকতা ফিরিয়ে দিতে পারবে না। আমার জ্ঞান যখন আবার ফিরল, আমি এক মুহূর্তের জন্য অনুভব করলাম কারো হাত আমার কপালে, কারো কণ্ঠ খুব দূরে বলছে, শ্বাস নিন, শ্বাস। আমি কষ্ট করে শ্বাস নিলাম। তারপর মনে হলো একটা ছোট্ট কান্নার শব্দ। আমি নিশ্চিত না, কিন্তু মনে হলো আমার চারপাশে এমন একটা শব্দ ঘুরছে যেটা শিশুদের কান্নার মতো। আমি চোখ খুলতে চাইলাম, পারলাম না। শরীরটা যেন বলল, না, আর না। আমি শুধু মনে মনে বললাম, আমি কি আমার বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি? তারপর আবার অন্ধকার। আমি জানি না কতক্ষণ আমি অন্ধকারে ছিলাম। সময়টা যেন থেমে গিয়েছিল, না দিন না রাত, শুধু একটা দীর্ঘ শূন্যতা। হঠাৎ করেই মনে হলো কেউ আমাকে ডাকছে, খুব আস্তে, খুব যত্ন করে। আমি চোখ খুলতে চাইলাম, কিন্তু চোখের পাতা যেন ইটের মতো ভারী। শরীরটা অবশ, হাত পা নড়ছে না, বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা। আমি প্রথমে বুঝতেই পারিনি আমি কোথায় আছি। নাকে ভেসে এলো ওষুধের গন্ধ, কানে ঢুকল যন্ত্রের টিকটিক শব্দ। আমি হাসপাতালে। মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। আমার বাচ্চা। আমি কথা বলতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু ঠোঁট নড়ল। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ কানে এলো, আপু, আপু, চোখ খুলেছ? আমি কষ্ট করে চোখের পাতা একটু তুললাম। ঝাপসা চোখে প্রথম যাকে দেখলাম সে আমার ভাই রায়হান। ওর চোখ লাল, চোখের নিচে কালো দাগ, মনে হলো অনেক রাত ঘুমায়নি। আমি তাকিয়ে থাকার চেষ্টা করলাম, ঠোঁট কাঁপিয়ে খুব কষ্ট করে বললাম, আমার বাচ্চা। রায়হানের মুখটা হঠাৎ শক্ত হয়ে গেল। সে আমার হাতটা শক্ত করে ধরল, একটা কথাও বলল না। এই নীরবতাই আমাকে ভয় ধরিয়ে দিল। আমি আবার চেষ্টা করলাম, রায়হান, আমার বাচ্চাটা। এইবার ও আর নিজেকে সামলাতে পারল না, ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে বলল, আপু, একটু পরে কথা বলি, তুমি আগে শক্ত হও। আমার বুকটা যেন ফেটে গেল। আমি বুঝে গিয়েছিলাম কিছু একটা খুব ভুল হয়েছে। আমি চারপাশে তাকাতে চাইলাম। হঠাৎ চোখে পড়ল এক কোণে দাঁড়িয়ে আছে ইমরান হাসান, পুলিশ ইন্সপেক্টর। এই মানুষটা, যাকে আমি কখনো খুব কাছের কেউ ভাবিনি, আজ সে আমার ঘরের একজনের মতো দাঁড়িয়ে আছে। ওর ইউনিফর্ম নেই, সাধারণ জামা, চুল এলোমেলো। চোখের দিকে তাকিয়ে বুঝলাম এই মানুষটা কাঁদেনি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে গেছে। আমার চোখে তাকাতেই সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমার মাথার কাছে দাঁড়িয়ে খুব নিচু স্বরে বলল, আপনি এখনও অনেক দুর্বল, কথা বলবেন না। আমি চোখ সরালাম না। আমি ওর চোখের ভেতর উত্তর খুঁজছিলাম। আমি খুব আস্তে বললাম, আমার বাচ্চা কোথায়? ইমরান একটা গভীর শ্বাস নিল, তারপর বলল, আপনি সাহস রাখুন। এই কথাটা শুনেই আমার বুকের ভেতর হাহাকার উঠল। সাহস? আমি কাঁপা গলায় বললাম, সাহস কেন? আমার বাচ্চা কোথায়? ইমরান আর চোখে চোখ রাখতে পারল না। সে চোখ নামিয়ে ফেলল। এই এক মুহূর্তেই আমি সব বুঝে গেলাম। না না, এটা হতে পারে না। আমি মাথা নড়াতে চাইলাম, পারলাম না। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি ফিসফিস করে বললাম, আমি তো বলেছিলাম আমাকে নাও, আমার বাচ্চাটাকে রেখে দাও। রায়হান হাউমাউ করে কেঁদে উঠল। সে আমার বুকে ঝুঁকে পড়ল। আপু, আপু, তুমি বেঁচে আছো, এটাই বড় কথা। বেঁচে আছি? এই শব্দটা আমার কাছে তখন অভিশাপ মনে হলো। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো বুকের ভেতর কিছু একটা মারা যাচ্ছে। না,
আমার বাচ্চাটা নয়, আমার ভিতরের মা সত্তাটা। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখলাম আরেকটা ছায়া, ইলিয়াস, আমার স্বামী। না, এই মানুষটাকে আমি এখন দেখতে চাই না। সে দরজার পাশে দাঁড়িয়ে আছে, চোখে ভয়, অনুশোচনা, অপরাধবোধ। কিন্তু এখন এই সব অনুভূতি আমার কাছে অর্থহীন। আমি মুখ ফিরিয়ে নিলাম। ইলিয়াস এক পা এগিয়ে এলো। মাহিরা, আমি। ইমরান সঙ্গে সঙ্গে গলা চড়া করল, স্টপ, এখানেই থামুন। ইলিয়াস থমকে গেল। ইমরান শক্ত গলায় বলল, ডাক্তার বলেছেন পেশেন্টের সাথে কোনো স্ট্রেস দেওয়া যাবে না, আপনি বাইরে যান। ইলিয়াস অসহায়ভাবে তাকালো, ও আমার স্ত্রী। ইমরান এবার তার দিকে ঘুরে তাকালো, চোখে এমন দৃষ্টি যে দৃষ্টি কোনো ইউনিফর্ম ছাড়াই মানুষকে কাঁপিয়ে দেয়। থাকুন, ইমরান বলল, এই মুহূর্তে আপনি তার সবচেয়ে বড় স্ট্রেস। এই কথা শুনে রায়হানও এগিয়ে এলো, বের হন, আপুকে একা থাকতে দিন। ইলিয়াস কিছু বলতে চেয়েও পারেনি, ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আমি হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। নিঃশব্দ কান্না, শরীর নড়াতে পারছি না, চিৎকার করতে পারছি না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি ফিসফিস করে বললাম, আমি মা হতে পারলাম না। রায়হান কাঁদতে কাঁদতে বলল, আপু তুমি আছো, তুমি বেঁচে আছো। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। বেঁচে থেকে কি করব রায়হান? যে সন্তানটার জন্য আমি বেঁচে থাকতে চেয়েছিলাম সে তো নেই। এই কথার কোনো উত্তর ওর কাছে ছিল না। ইমরান ধীরে ধীরে বলল, আপনি মা ছিলেন, আপনি মা হিসাবেই থাকবেন। আপনার শরীর, আপনার কষ্ট, সব কিছু সাক্ষী। আমি হেসে ফেললাম, একটা শুকনো হাসি। মা, আমি বললাম, যে নিজের সন্তানের মুখ দেখতে পায় না সে কিসের মা? ইমরান চুপ করে গেল। কিছুক্ষণ পর নার্স এলো, ওষুধ দিল, বলল বিশ্রাম নিতে। আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই একটার পর একটা দৃশ্য ভেসে উঠতে লাগলো। আমি আর ইলিয়াস, নতুন সংসার। আমার পেটের উপর হাত রেখে ইলিয়াস বলছে, আমাদের বেবিটা নিশ্চয়ই তোমার মতো হবে। আমার হাসি, আমার স্বপ্ন, সব মিথ্যে, সব ভেঙে চুরমার। আমি আবার চোখ খুললাম। হঠাৎ মনে পড়ল তানিয়া, আমার বেস্ট ফ্রেন্ড। আমি ফিসফিস করে বললাম, ও কোথায়? রায়হান দাঁত চেপে বলল, ওকে আর এখানে আসতে দেওয়া হয়নি। ইমরান যোগ করল, আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি চোখ বন্ধ করে বললাম, ওরা আমার সন্তানটাকে মেরে ফেলেছে। এই কথাটা শুনে দুজনেই চুপ করে গেল, কারণ তারা জানতো আমি ভুল বলছি না। রাত নামল, হাসপাতালের ঘরে আলো জ্বলছে, বাইরে শহর ঘুমাচ্ছে, আর আমি জেগে আছি। আমার শরীর ব্যথায় জর্জরিত, কিন্তু তার চেয়েও বেশি ব্যথা আমার বুকের ভেতরে। আমি বুঝে গিয়েছি, আমার আগের জীবন শেষ। আমি আর আগের মাহিরা নই। আমি সেই নারী যে বিশ্বাস করেছিল ভালোবাসায় নিরাপত্তা আছে। আজ আমি জানি, বিশ্বাস ভাঙলে শুধু হৃদয় না, গর্ভও রক্তাক্ত হয়। আমি চোখ খুলে ইমরানের দিকে তাকালাম। সে তখনও চেয়ারে বসে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুমাচ্ছে না। আমি খুব আস্তে বললাম, ইমরান। সে সঙ্গে সঙ্গে চোখ খুলল। জি। আমি বললাম, আমি বিচার চাই। ইমরানের চোখে একটা দৃঢ়তা জ্বলে উঠল। আপনি পাবেন, সে বলল, আমি নিশ্চিত করব। আমি চোখ বন্ধ করলাম। এইবার ঘুম এলো, কিন্তু জানি এই ঘুম আর আগের মতো শান্ত হবে না, কারণ আমার ভেতরে এখন শুধু একটাই আগুন, ন্যায় বিচারের আগুন। ঘুমটা খুব হালকা ছিল, চোখ বন্ধ করলেই যেন বুকের ভেতর কেউ ছুরি চালাচ্ছে। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। কখনো মনে হচ্ছিল আমার বাচ্চা কাঁদছে, কখনো মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে, মা। আমি ধীরে ধীরে চোখ খুললাম। হাসপাতালের সাদা ছাদ, সাদা আলো, নিঃশব্দ যন্ত্রের শব্দ, সবকিছু এত পরিচিত অথচ এত ভয়ের। আমি বেঁচে আছি এই সত্যিটা আমাকে শান্তি দিচ্ছিল না, বরং অপরাধ বোধে ভরিয়ে দিচ্ছিল। কেন আমি বেঁচে আছি? যাকে বাঁচানোর জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে চেয়েছিলাম সে তো নেই। পাশে তাকিয়ে দেখি রায়হান ঘুমিয়ে পড়েছে, চেয়ারে বসেই ঘুম, মাথাটা দেয়ালে হেলানো, চোখের নিচে গভীর কালো ছাপ। এই কদিনে ছেলেটা যেন হঠাৎ করেই অনেক বড় হয়ে গেছে। আমি ওকে ডাকতে পারলাম না। মনে হলো ওকে ঘুমোতে দেওয়া উচিত, অন্তত কত একটু শান্তি পাক। ডান পাশে তাকিয়ে দেখি ইমরান নেই, চেয়ারের জায়গাটা খালি। মনে হলো সে হয়তো বাইরে গেছে, কিন্তু কেন জানি না, ও না থাকায় বুকের ভেতরটা আরও ফাঁকা লাগলো। এই কয়েকদিনে অচেনা মানুষটা যেন অদ্ভুতভাবে আমার জীবনের এক শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে।
আমি ধীরে ধীরে নড়তে চাইলাম। শরীরটা সাথে সাথে তীব্র ব্যথায় প্রতিবাদ করল। মনে হলো প্রতিটা হাড় আলাদা আলাদা করে যন্ত্রণা দিচ্ছে। তবু আমি দাঁত চেপে সহ্য করলাম। ব্যথা আমার কাছে নতুন কিছু না। আমি তো এর চেয়েও বড় ব্যথা নিয়ে বেঁচে আছি। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো। ইমরান ঢুকল। হাতে এক কাপ কফি, আরেক হাতে কিছু কাগজ। আমাকে জেগে ভাগতে দেখে সে থমকে গেল। আপনি জেগে আছেন? তার গলা খুব নিচু, যেন ভয় পাচ্ছে আমাকে বিরক্ত করতে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ। সে এগিয়ে এসে কফিটা টেবিলে রাখল। রায়হানকে ডাকব? আমি না সূচক মাথা নেড়ে বললাম, না, ওকে ঘুমোতে দিন। ইমরান চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ডাক্তার বলেছেন আপনার অবস্থা এখন স্টেবল, কিন্তু মানসিক চাপ একদম নেওয়া যাবে না। আমি হেসে ফেললাম, খুব কড়া, খুব তেতো একটা হাসি। মানসিক চাপ? ইমরান, আমার ভেতরে আর চাপ দেওয়ার মতো কিছু অবশিষ্ট আছে? সে চুপ করে গেল। আমি তাকিয়ে থাকলাম জানালার দিকে। বাইরে সকাল হয়েছে, রোদ উঠেছে, মানুষ হাঁটছে, গাড়ি চলছে, পৃথিবী থেমে নেই, শুধু আমার জীবনটাই থেমে গেছে। আমি হঠাৎ বললাম, ইলিয়াস কোথায়? এই নামটা বলতে আমার নিজেরই বুক কেঁপে উঠল। ইমরান শক্ত গলায় বলল, এখানে নেই, আমি ওকে আসতে দিইনি। আমি চোখ বন্ধ করলাম। ও আসতে চাইলে আটকাবেন না, আমি ওকে দেখতে চাই। ইমরান অবাক হয়ে তাকালো। আপনি নিশ্চিত? আমি খুব ধীরে চোখ খুলে ওর দিকে তাকালাম। হ্যাঁ, আমি পালাতে চাই না। আজ না হোক কাল তো আমাকে ওর মুখোমুখি হতেই হবে। ইমরান আর কিছু বলল না, উঠে দরজার দিকে গেল। যাওয়ার আগে শুধু বলল, আমি বাইরে থাকব। দরজা বন্ধ হতেই আমার বুক ধক করে উঠল। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল এই সাক্ষাৎ আমার জীবনের আরেকটা অধ্যায় খুলতে যাচ্ছে। কিছুক্ষণ পর দরজা খুলল। ইলিয়াস ঢুকল। এই মানুষটাকে আমি কতভাবে কল্পনা করেছিলাম এই অবস্থায়। হয়তো আমি চিৎকার করব, হয়তো ওর গায়ে ঝাঁপিয়ে পড়ব, হয়তো ওকে গালাগালি করব, কিন্তু বাস্তবে যখন ও সামনে দাঁড়ালো, আমি কিছুই অনুভব করলাম না। না রাগ, না ভালোবাসা, শুধু শূন্যতা। ইলিয়াসের চেহারা দেখে মনে হলো সে কয়েক বছরে হঠাৎ বুড়ো হয়ে গেছে। চোখ ফোলা, দাড়ি এলোমেলো, মুখে অপরাধবোধ। সে খুব আস্তে বলল, মাহিরা। আমি তাকিয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। সে এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়ালো। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, তবু আমি ক্ষমা চাইতে আসিনি। আমি শুধু জানতে চাই তুমি কেমন আছো। আমি হেসে ফেললাম। কেমন আছি? আমি নিজের পেটের দিকে তাকালাম। দেখছো না? সে চোখ নামিয়ে ফেলল। আমি আবার বললাম, তুমি কি জানো আমি শেষ মুহূর্তে কি চেয়েছিলাম? সে মাথা নাড়ল। আমি জানি, রায়হান বলেছে। আমি বললাম, আমি চেয়েছিলাম আমাকে নাও, কিন্তু আমার বাচ্চাটাকে রেখে দাও। এই কথাটা বলতেই আমার গলা ভেঙে গেল। এতক্ষণ যে কান্নাটা আটকে রেখেছিলাম সেটা আর ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ইলিয়াস হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। আমি সব নষ্ট করে দিয়েছি মাহিরা। আমি জানি, আমি যদি সময়টা ফিরিয়ে নিতে পারতাম। আমি কড়া গলায় বললাম, সময় ফেরে না ইলিয়াস, ফেরে না। সে কাঁদছিল, সত্যি সত্যি কাঁদছিল। আমি একটা ভুল করেছি। আমি থামিয়ে দিলাম। না, তুমি ভুল করনি। ভুল একবার হয়। তুমি একটা সিদ্ধান্ত নিয়েছিলে, সচেতন সিদ্ধান্ত। সে কথা বলতে পারল না। আমি বললাম, তুমি জানো সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায়? তুমি আমার শত্রুর সাথে এটা করনি। তুমি এটা করেছো আমার সবচেয়ে কাছের মানুষটার সাথে। তুমি আমাকে একা করনি, আমাকে বোকা বানিয়েছ। ইলিয়াস মাথা নিচু করে বলল, আমি শাস্তি পেতে প্রস্তুত। আমি তাকালাম। শাস্তি? আমি খুব শান্ত গলায় বললাম, তুমি কি মনে করো আইনের শাস্তি তোমার কাছে সবচেয়ে কঠিন হবে? সে কিছু বলল না। আমি বললাম, তোমার শাস্তি শুরু হয়ে গেছে ইলিয়াস। তুমি আজীবন জানবে তোমার সন্তানের একটা কবর আছে, যেখানে তুমি কখনো বাবা বলে ডাক শোনোনি। এই কথাটা বলার পর সে হাউমাউ করে কেঁদে উঠল। আমি মুখ ফিরিয়ে নিলাম। তুমি চলে যাও। সে উঠতে চাইল না। আমি তোমার সাথে থাকব। আমি চোখ তুলে তাকালাম। তোমার অধিকার নেই। এই সময় দরজা খুলে ইমরান ঢুকল। তার চোখে প্রশ্ন। আমি বললাম, ও চলে যাচ্ছে। ইমরান কিছু না বলে ইলিয়াসের দিকে তাকালো।
সেই দৃষ্টি যথেষ্ট ছিল। ইলিয়াস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে বলল, আমি তোমাকে ছাড়ব না। আমি হেসে ফেললাম। ছাড়ার মতো কিছু অবশিষ্ট আছে? দরজা বন্ধ হলো। আমি গভীর শ্বাস নিলাম। মনে হলো বুকের ভেতর থেকে একটা বিষাক্ত বাতাস বের হয়ে গেল। ইমরান এগিয়ে এসে বলল, আপনি ঠিক আছেন? আমি মাথা নাড়লাম। আমি ভানা, কিন্তু দুর্বল নই। সে একটু অবাক হলো। আমি বললাম, ইমরান, আমি মামলা করব। তার চোখ জ্বলে উঠল। আমি জানতাম আপনি এটা বলবেন। আমি বললাম, আমি চাই না শুধু ও শাস্তি পাক, আমি চাই সত্যটা সবাই জানুক। ইমরান দৃঢ় গলায় বলল, আপনি একা নন। এই কথাটার মধ্যে এমন একটা ভরসা ছিল যে আমার চোখ আবার ভিজে উঠল। কিন্তু এইবার কান্নাটা দুর্বলতার না, দৃঢ়তার। আমি জানালার দিকে তাকালাম। সূর্যটা একটু উঁচুতে উঠেছে। আমি মনে মনে বললাম, আমার সন্তানের জন্যই আমি লড়ব। এই লড়াই এখন আমার বেঁচে থাকার একমাত্র কারণ। ইলিয়াস চলে যাওয়ার পর ঘরটা যেন আরও ঠান্ডা হয়ে গেল। আমি জানালার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। বাইরে জীবন চলছিল, কিন্তু আমার ভেতরে একটা অন্য জীবন, যেটা আর কখনো ফিরবে না। তার জন্য আমি শোক করতে পারছিলাম না ঠিকমতো, কারণ শোক করার মাঝেই আমাকে শক্ত হতে হচ্ছে। ইমরান চুপচাপ ছিল। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে আমাকে একা থাকতে দেবে না, আবার বেশি কথাও বলবে না। এই নীরবতাটাই আমার দরকার ছিল। রায়হান ঘুম ভাঙতেই আমার দিকে তাকিয়ে হঠাৎ কেঁপে উঠল। আপু, কেমন আছো? আমি খুব আস্তে বললাম, শরীরটা ব্যথা করছে, কিন্তু আমি ঠিক আছি। রায়হান আমার হাতটা ধরে বলল, আপু, তুমি মামলা করবা তো? আমি মাথা নাড়লাম, করব। রায়হানের চোখে পানি জমে উঠল। সে দাঁত চেপে বলল, আমি ওদের ছাড়ব না। আমি ওর মাথায় হাত রাখলাম। শুন রায়হান, রাগে ভুল করলে নষ্ট হয়ে যাবে সব কিছু। আমরা আইন দিয়ে, প্রমাণ দিয়ে এগোব। ইমরান সামনে এগিয়ে এলো। আপনি যেটা ভাবছেন সেটা ঠিক। কোর্টে লড়াই প্রমাণের, আবেগের নয়। আমি প্রথমবারের মতো ইমরানের দিকে মন দিয়ে তাকালাম। এই মানুষটা শুধু একজন পুলিশ অফিসার না, সে নিজের ভেতরে একটা অদ্ভুত ন্যায্যতার আগুন নিয়ে বেঁচে আছে। হয়তো তার জীবনেও কোনো ক্ষত আছে বলেই সে আমার ব্যথাকে এতটা বুঝতে পারছে। কিছুক্ষণ পর ডাক্তার এলো, চেক আপ করল। বলল, আপনার ফিজিক্যাল রিকভারি হতে সময় লাগবে, কিন্তু মানসিক দিকটা বেশি জরুরি। আপনি শক্ত থাকবেন, খুব বেশি স্ট্রেস নেবেন না। আমি জানি না কেন ডাক্তারের মুখে স্ট্রেস শব্দটা শুনলেই আমার হাসি আসে। আমার জীবনে তো এখন স্ট্রেসই শুধু। তবু আমি মাথা নেড়ে বললাম, জি। ডাক্তার চলে যেতেই ইমরান টেবিলের ওপর রাখা কাগজগুলো আমার দিকে এগিয়ে দিল। কিছু ডকুমেন্ট লাগবে, আপনার বিয়ের রেজিস্ট্রেশন, মেডিকেল রিপোর্ট আর ওই দিনের কিছু ডিটেল। আমি কাগজগুলোর দিকে তাকালাম। মনে হলো এই কাগজগুলোই এখন আমার অস্ত্র। আমার কান্না দিয়ে কিচ্ছু হবে না, প্রমাণ লাগবে। আমি বললাম, ওই দিনের ডিটেল বলতে? ইমরান একটু থামল, তারপর ধীরে বলল, যা দেখেছেন, যা শুনেছেন সব লিখে রাখতে হবে। কোর্টে আপনাকে অনেক কিছু বলতেই হবে, কিন্তু খুব ভদ্রভাবে, খুব সাবধানে। আমি মাথা নেড়ে বললাম, আমি বুঝি। আমি কোনো বাজে ভাষা ব্যবহার করব না, আমি শুধু সত্য বলবো। রায়হান হঠাৎ বলল, আপু, তানিয়া কোথায়? ও কি কোর্টে আসবে? এই নামটা শুনেই আমার পেটের ভেতরটা কেঁপে উঠল। তানিয়া, আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার চোখের সামনে আমার পৃথিবী ভেঙেছে। আমি খুব ঠান্ডা গলায় বললাম, ও আসবে, সত্যি লুকিয়ে রাখা যায় না। ইমরান বলল, আমি ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকব, কিন্তু আপনাকে এখনই সব কিছুতে জড়াতে চাই না। আপনার শরীর। আমি থামিয়ে দিলাম, না ইমরান, আমি পালাবো না। আমার জীবন নষ্ট হয়েছে, আমি আর ভয় পাব না। ইমরান আমাকে কিছুক্ষণ দেখল, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু এক শর্তে, আপনি আপনার সীমা বুঝবেন। যদি শরীর দুর্বল হয়, আপনি থামবেন। আমি বললাম, আমার সীমা পেরিয়ে গেছে ওই দিনই। দুপুরের দিকে আমার মা বাবা এসে পৌঁছালেন। মা আমাকে দেখে কাঁদতে কাঁদতে আমার মাথায় হাত রাখলেন। মা, আমার মা, কেন আল্লাহ তোকে এত কষ্ট দিল? আমি মায়ের হাতটা শক্ত করে ধরলাম। বাবা দাঁড়িয়েছিলেন এক পাশে। বাবার চোখে পানি ছিল না, কিন্তু আমি জানি ওই চোখের ভেতরে আগুন জ্বলছে। বাবা চুপচাপ ইমরানের দিকে তাকালেন।
যেন জানতে চাইছেন কে দায়ী। রায়হান সব বলল, খুব সংক্ষিপ্ত করে। বাবার মুখে তখন রাগ জমে উঠল। মা কাঁদতে কাঁদতে বললেন, ওই মেয়েটাকে আমি বিশ্বাস করেছিলাম। আমি মাকে খুব আস্তে বললাম, আমিও। তারপর মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আমি মামলা করব। মা প্রথমে থমকে গেলেন, তারপর বললেন, তুই যেটা ঠিক মনে করিস কর, আমি তোর পাশে আছি। বাবা এক ধাপ এগিয়ে এসে বললেন, তুই ভয় পাবি না, আমি আছি, কিন্তু তুই নিজের শরীরের দিকে খেয়াল রাখবি। আমি বাবার চোখে তাকালাম। বাবা, আমার শরীরের চেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। বাবা কিছু বললেন না, শুধু মাথা নেড়ে দিলেন। সন্ধ্যার দিকে ইমরান ফোনে কথা বলছিল বাইরে। ভিতরে এসে বলল, ইলিয়াসের বাসায় তল্লাশি হবে। আমি চমকে উঠলাম। তল্লাশি? ইমরান বলল, হ্যাঁ, ওই ঘরে কিছু প্রমাণ থাকতে পারে, ফোন, মেসেজ, ছবি আর আরও কিছু। এগুলো না থাকলে কোর্টে ব্যাপারটা শুধু অভিযোগ হয়ে যাবে। আমি শ্বাস নিলাম। তাহলে তানিয়ার ফোন? ইমরান বলল, সেটাও। রায়হান দাঁত চেপে বলল, এবার ওদের শেষ। আমি রায়হানের দিকে তাকিয়ে বললাম, শেষ হবে না, শুরু হবে। ওরা যদি আইনকে ফাঁকি দিতে চায়, আমাদের আরও শক্ত হতে হবে। ইমরান ধীরে বলল, আপনি প্রস্তুত তো? কারণ সামনে মিডিয়া আসবে, আত্মীয় স্বজন আসবে, কথা কাটাকাটি হবে, আপনার চরিত্র নিয়েও কথা উঠতে পারে। এটাই সমাজ। এই কথাটা শুনে আমি এক মুহূর্ত চুপ করে গেলাম। হ্যাঁ, আমি জানি আমাদের সমাজ কেমন। যে নারী ভেঙে পড়ে তাকে সাহায্য না করে উল্টো প্রশ্ন করে, কেন গিয়েছিলে, কেন বোঝনি, তোমারও দোষ আছে। আমি ইমরানের দিকে তাকিয়ে বললাম, আমি ভয় পাই না, আমার চরিত্র আমি জানি, আমি শুধু চাই সত্যটা প্রকাশ পাক। ইমরান মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি আপনার পাশে থাকব। এই কথাটা শুনে আমার বুকের ভেতর আবার সেই ভরসার আলো জ্বলে উঠল। রাত নামল। মা আমার হাত ধরে বললেন, মা, ঘুমা। আমি মাথা নেড়ে বললাম, ঘুম আসছে মা। আমি জানালার দিকে তাকালাম। বাইরে আলো, গাড়ির শব্দ, হাসপাতালের করিডোরে নার্সদের হাঁটার শব্দ, কিন্তু আমার কানে শুধু একটা নীরব কান্না। আমি মনে মনে বললাম, আমার বাচ্চা, তুমি কোথায়? চোখ ভিজে উঠল, কিন্তু আমি চোখের পানি মুছে ফেললাম। আমি আর কাঁদব না, এটা আমি ঠিক করেছি। কারণ আমি যদি ভেঙে পড়ি, তাহলে আমার বাচ্চার জন্য ন্যায় চাইবে কে? ইমরান আমার দিকে তাকিয়ে বলল, আপনি একা নন। আমি খুব আস্তে বললাম, আমি জানি, কিন্তু মনে মনে ভাবলাম, এই লড়াইটা আমারই। রাতটা কেটে গেল কোনো ঘুম ছাড়াই। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল আমার ভেতরের শূন্য জায়গাটা আরও বড় হয়ে যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে আমি বারবার হাতটা পেটের ওপর রাখছিলাম, যেন ভুলে যাচ্ছি আমার শরীরটা এখন ফাঁকা। যে জায়গায় একসময় প্রাণ নড়ত, সেখানে এখন শুধু নিস্তব্ধতা। ভোরের আজান ভেসে আসতেই আমি চোখ খুললাম। আল্লাহর নাম শুনে বুকটা হালকা কেঁপে উঠল। আমি জীবনে অনেক দোয়া করেছি, কিন্তু এই কদিনে যেভাবে করেছি তা আগে কখনো করিনি। দোয়া শুধু চাওয়ার জন্য নয়, বাঁচার জন্যও হয়, এটা আমি এখন বুঝি। বিছানার পাশে মা বসেছিলেন। সারা রাত তিনি চোখের পাতা একবারও বোধহয় ঠিক করে ফেলেননি। আমাকে তাকিয়ে থাকতে দেখে তিনি আমার কপালে হাত রাখলেন। কেমন লাগছে মা? আমি খুব আস্তে বললাম, শরীরটা একটু ভালো, মনটা না। মা আর কিছু বললেন না। তিনি জানতেন এই ব্যথার কোনো ওষুধ নেই। ঠিক তখনই দরজায় নখ হলো। ইমরান ঢুকল। আজ তাকে অন্যরকম লাগছিল। চোখে ঘুম নেই, মুখে দৃঢ়তা, হাতে একটা ফাইল। আমি বুঝে গেলাম লড়াই শুরু হয়ে গেছে। সে চেয়ারে বসে বলল, আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে। আমি সোজা হয়ে বসলাম। শরীর প্রতিবাদ করলেও মন একটুও পিছালো না। কি প্রমাণ? ইমরান ফাইল খুলে বলল, ইলিয়াস আর তানিয়ার ফোন থেকে মেসেজ, কল রেকর্ড আর কিছু ছবি রিকভার করা হয়েছে। ওদের সম্পর্ক অনেক দিনের, 3 মাস না। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি হেসে ফেললাম। অবশ্যই মিথ্যে বলেছিল, ওরা মিথ্যে ছাড়া আর কিছু জানে না। মা আটকে উঠলেন, মানে অনেক দিন? ইমরান মাথা নাড়ল, জি আন্টি, বিয়ের অনেক আগে থেকেই যোগাযোগ ছিল, পরে সেটা সম্পর্ক হয়ে গেছে। মা মুখে হাত চাপা দিয়ে কাঁদতে লাগলেন। আমি মায়ের হাত ধরলাম। মা, এখন কাঁদলে হবে না, এখন শক্ত হতে হবে। এই কথাটা বলতে গিয়ে বুঝলাম আমি নিজেই বদলে যাচ্ছি। আগের মাহিরা হলে এই দৃশ্য দেখে আমি ভেঙে পড়তাম। আজ আমি শুধু আগুন অনুভব করছি। ইমরান বলল, আজ থানায় একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে। আপনি যদি শারীরিকভাবে না পারেন, আমি ব্যবস্থা করব। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি পারব। বাবা প্রতিবাদ করতে গেলেন, মা, তুই এত দুর্বল। আমি থামিয়ে দিলাম, মা, আমার দুর্বলতা ওরা ভেবেছিল, আজ ওদের সেই ভুল ভাঙবে।
দুপুরে আমাকে হুইল চেয়ারে করে থানায় নেওয়া হলো। থানার ভেতরে ঢুকতেই আমার বুক ধক করে উঠল। এই জায়গাটায় মানুষ ন্যায় চায়, আবার এখানেই অনেক সময় ন্যায় হারিয়ে যায়। আমি ঠিক করেছিলাম আমি হারব না। ইমরান আমার পাশে ছিল, রায়হানও। আমাকে একটা ঘরে বসানো হলো, সামনে একজন অফিসার, কাগজ কলম। আপনি যা জানেন সব বলুন, অফিসার বললেন। আমি চোখ বন্ধ করলাম, তারপর চোখ খুলে কথা বলা শুরু করলাম। আমি বললাম কিভাবে আমি বিশ্বাস করেছিলাম, কিভাবে আমি প্রতারিত হয়েছিলাম, কিভাবে সেই দৃশ্য আমার চোখের সামনে সবকিছু শেষ করে দিয়েছিল। আমি কান্না করিনি, আমি শুধু সত্য বলেছি, ঠান্ডা গলায়, স্পষ্টভাবে। কথা বলতে বলতে একসময় আমার হাত কাঁপছিল। ইমরান খুব আস্তে বলল, একটু বিরতি নেবেন? আমি মাথা নেড়ে বললাম, না। আমি বললাম কিভাবে সেই মানসিক আঘাতেই আমার শারীরিক অবস্থা খারাপ হয়, কিভাবে রক্তপাত শুরু হয়, কিভাবে হাসপাতালে নেওয়া হয়। অফিসারের মুখ শক্ত হয়ে গেল। আপনি জানেন এই কেসটা খুব সিরিয়াস। আমি বললাম, আমি জানি, কারণ এর দাম আমি আমার সন্তানের জীবন দিয়ে দিয়েছি। ঘরে নীরবতা নেমে এলো। স্টেটমেন্ট শেষে আমাকে আবার হাসপাতালে ফিরিয়ে আনা হলো। শরীরটা তখন আর কথা শুনছিল না, মাথা ঘুরছিল, কিন্তু মনটা অদ্ভুতভাবে হালকা লাগছিল, যেন প্রথম ধাপটা পেরিয়েছি। সন্ধ্যের দিকে ইমরান আবার এলো। তানিয়াকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই নামটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল এই মুখোমুখি হওয়াটা সবচেয়ে কঠিন হবে। ও কি বলছে? আমি জিজ্ঞেস করলাম। ইমরান ঠান্ডা গলায় বলল, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, বলছে আপনি নাকি মানসিকভাবে দুর্বল ছিলেন। আমি হেসে ফেললাম, সব দোষ আমার। ইমরান শক্ত গলায় বলল, কোর্ট এসব মানবে না, প্রমাণ আছে। আমি জানালার দিকে তাকালাম, আকাশ লালচে, সূর্য ডুবে যাচ্ছে। আমি বললাম, ইমরান, আমি ওর সামনে দাঁড়াতে চাই। ইমরান অবাক হলো, আপনি নিশ্চিত? আমি বললাম, হ্যাঁ, আমি ভয় পাব না। যে মানুষটা আমার বিশ্বাস ভেঙেছে তার চোখে চোখ রেখে আমি কথা বলতে চাই। ইমরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু ডাক্তার অনুমতি দিলে। রাতে ডাক্তার এলেন। অনেক বোঝানোর পর তিনি শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন। অল্প সময়, কোনো উত্তেজনা নয়। আমি জানতাম এই অল্প সময়ই আমার জন্য সবচেয়ে দীর্ঘ সময় হবে। পরের দিন বিকেলে আমাকে থানার একটা আলাদা ঘরে নেওয়া হলো। আমি ভেতরে ঢুকতেই দেখলাম তানিয়া বসে আছে। এই মেয়েটার সাথে আমি কত হাসি ভাগ করেছি, কত গোপন কথা বলেছি, আজ সে আমার সামনে অপরিচিত। তানিয়া আমাকে দেখে চমকে উঠল, তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে বসলাম, হুইল চেয়ারেই বসে। আমি কোনো গালি দিলাম না, কোনো চিৎকার করলাম না, শুধু বললাম, তুই কি জানিস আমার বাচ্চার নাম কি ঠিক করেছিলাম? তানিয়া মাথা নিচু করে ফেলল। আমি বললাম, আমি তোকে বোন ভাবতাম। এই কথাটাই ওকে ভেঙে দিল। সে কাঁদতে লাগল। আমি চাইনি এমনটা হোক, কিন্তু হয়েছে, আর এর ফল সবাইকে ভোগ করতে হবে। আমি উঠে যেতে বললাম, আর কিছু বলার দরকার ছিল না। সেই রাতে হাসপাতালে ফিরে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। রায়হান বলল, আপু, তুমি শক্ত। আমি হেসে বললাম, আমি শক্ত না রায়হান, আমি ফাঁকা। কিন্তু এই ফাঁকাই আমাকে ভয়হীন করেছে। আমি জানি এই লড়াই এখনও অনেক দূর। কোর্ট, সমাজ, মানুষ সব কিছুর সাথে লড়তে হবে। কিন্তু আমি প্রস্তুত, কারণ আমার ভেতরে এখন আর কিছু হারানোর নেই। শুধু একটাই দায়, আমার সন্তানের জন্য ন্যায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিনটায় আমার ভেতরে অদ্ভুত একটা শূন্যতা কাজ করছিল। মানুষ সাধারণত হাসপাতাল থেকে বেরোলে স্বস্তি পায়, আমার ক্ষেত্রে উল্টো। মনে হচ্ছিল এই চার দেয়ালের ভেতরেই অন্তত সবাই জানত আমি কি হারিয়েছি। বাইরে গেলে মানুষ প্রশ্ন করবে, তাকাবে, ফিসফিস করবে। ইমরান নিজেই গাড়ি নিয়ে এসেছে। মা আমার ব্যাগ গুছিয়ে দিলেন। রায়হান খুব সাবধানে আমাকে হাঁটতে সাহায্য করছিল। আমি বুঝতে পারছিলাম ওরা সবাই ভয় পাচ্ছে আমি আবার ভেঙে না পড়ি। গাড়িতে বসার পর আমি জানালার বাইরে তাকালাম। ঢাকা শহর, কোলাহল, মানুষ, যানজট। এই শহরটা আমার কাছে আজ ভীষণ নিষ্ঠুর লাগছিল, কারণ আমার সবচেয়ে বড় কষ্টের সময়ও এই শহর থেমে থাকেনি। ইমরান ড্রাইভ করতে করতে বলল, আপনি কিছুদিন আমাদের বাসায় থাকতে পারেন। আপনার বাসায় এখন মিডিয়া, মানুষ সবকিছু ঝামেলা করবে। আমি জানি না কেন, কিন্তু এই প্রস্তাবটা শুনে আমার বুকের ভেতরে একটু শান্তি এলো। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। মা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ইমরানের দিকে তাকিয়ে চুপ করে গেলেন।
হয়তো তিনি বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ইমরানের আশেপাশেই। ইমরানের বাসা খুব বড় না, কিন্তু পরিষ্কার, গোছানো। সবকিছুতে একটা শৃঙ্খলা আছে, ঠিক ওর নিজের মতো। আমাকে একটা আলাদা ঘরে নিয়ে যাওয়া হলো। জানালার পাশে একটা ছোট্ট গাছ। আমি গাছটার দিকে তাকিয়ে ভাবলাম, গাছটা অন্তত বাড়ছে। সন্ধ্যের দিকে টিভি অন হতেই বুঝলাম আমার ভয়টা অমূলক ছিল না। খবরে আমার নাম নেই, কিন্তু ঘটনার বর্ণনা আছে। গর্ভবতী নারী মানসিক আঘাতে অসুস্থ হয়ে সন্তানের মৃত্যু। এই লাইনটা শুনে আমার শরীরটা কেঁপে উঠল। রায়হান রিমোট বন্ধ করে দিল। আপু, এসব দেখার দরকার নেই। আমি খুব আস্তে বললাম, দরকার আছে, কারণ এটাই বাস্তব। ইমরান বলল, এখন মিডিয়া ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই না তারা গল্পটা ঘুরিয়ে দেয়। আমি বুঝতে পারছিলাম এই লড়াই শুধু কোর্টে না, সমাজেও। পরের দিন কোর্টে যাওয়ার দিন। সাদা শাড়ি পরেছিলাম, কোনো সাজ নেই, শুধু চোখের নিচে গভীর ছায়া। আয়নায় নিজেকে দেখে আমি অবাক হলাম। এই নারীটা কে? আগের মাহিরা কোথায়? কোর্টের সামনে ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন। কেউ চিৎকার করে প্রশ্ন করছে, আপনি কি স্বামীকে ক্ষমা করবেন? আপনার কি কোনো দোষ ছিল না? এই প্রশ্নগুলো শুনে আমার মাথা ঝাঁ ঝাঁ করে উঠছিল। ইমরান সামনে দাঁড়িয়ে বলল, নো কমেন্টস। সে আমাকে হাত দিয়ে আড়াল করে ভেতরে নিয়ে গেল। সেই মুহূর্তে আমি বুঝলাম, এই মানুষটা শুধু একজন অফিসার না, সে আমার ঢাল। কোর্টরুমে ঢুকতেই আমার চোখ চলে গেল এক কোণে। ইলিয়াস দাঁড়িয়ে আছে, আর তার পাশে তানিয়া। তানিয়াকে দেখে আমার বুক কেঁপে উঠল। সে চোখ তুলে তাকাতে পারছে না। ইলিয়াসের মুখে ক্লান্তি, ভয় আর অনুশোচনা। আমি শান্তভাবে গিয়ে বসলাম। নিজেকে বললাম, আজ আমি দুর্বল হব না। জাজ ঢুকলেন, কেস শুরু হলো। প্রথমে আমার স্টেটমেন্ট। আমি দাঁড়ালাম। কোর্টরুমে নিস্তব্ধতা। আমি বলতে শুরু করলাম, খুব সাধারণভাবে, খুব স্পষ্টভাবে, কোনো নাটক না, কোনো বাড়াবাড়ি না। আমি বললাম কিভাবে বিশ্বাস ভেঙেছে, কিভাবে মানসিক আঘাতে আমার শারীরিক অবস্থা খারাপ হয়, কিভাবে আমার সন্তানের মৃত্যু হয়। এক জায়গায় এসে আমার গলা কেঁপে উঠল। আমি একটু থামলাম। জাজ বললেন, আপনি চাইলে বসতে পারেন। আমি মাথা নাড়লাম, না, আমি দাঁড়িয়েই বলবো। আমি তাকালাম ইলিয়াসের দিকে। তার চোখ ভিজে গেছে। আমি বললাম, এই মানুষটা শুধু আমাকে ঠকায়নি, সে আমার সন্তানের ভবিষ্যতও কেড়ে নিয়েছে। কোর্টরুমে একটা চাপা গুঞ্জন উঠল। তারপর তানিয়ার পালা। তানিয়া দাঁড়িয়ে কাঁদতে শুরু করল। বলল, আমি ভুল করেছি, কিন্তু আমি চাইনি শিশুটার ক্ষতি হোক। এই কথাটা শুনে আমার ভেতরে আগুন জ্বলে উঠল। আমি জাজের অনুমতি নিয়ে বললাম, আপনি চাইনি, এটাই কি যথেষ্ট? কেউ যদি আগুন লাগায় আর বলে আমি চাইনি ঘর পুড়ুক, তাহলে কি ঘর আবার দাঁড়িয়ে যায়? কোর্টরুম নিস্তব্ধ। তানিয়া আর কথা বলতে পারল না। কোর্ট থেকে বের হওয়ার সময় আমার পা কাঁপছিল। ইমরান আমার কোনোই ধরে রাখল। আপনি খুব ভালো করেছেন। আমি ফিসফিস করে বললাম, আমি শুধু সত্য বলেছি। বাইরে আবার ক্যামেরা। কেউ চিৎকার করে জিজ্ঞেস করল, আপনি কি ন্যায় বিচার পাবেন বলে মনে করেন? আমি প্রথমবারের মতো থামলাম, ক্যামেরার দিকে তাকালাম। আমি বললাম, আমি জানি না আমি কি পাব, কিন্তু আমি লড়ছি, কারণ নীরব থাকলে অন্য আরেকজন মায়ের কোলও খালি হবে। এই কথা বলেই আমি ভেতরে চলে গেলাম। রাতে ইমরানের বাসায় ফিরে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীর আর মন দুটোই। আমি বিছানায় শুয়ে পড়লাম। ইমরান দরজার কাছে দাঁড়িয়ে বলল, আজ আপনি খুব শক্ত ছিলেন। আমি চোখ বন্ধ রেখেই বললাম, শক্ত না হলে বাঁচা যায় না ইমরান। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আপনি জানেন এই কেসটা জেতা সহজ হবে না। আমি চোখ খুলে তাকালাম। আমি জানি, কিন্তু হারার ভয়ে আমার আর নেই। ইমরান মাথা নেড়ে বলল, আমি আপনার পাশে থাকব, শেষ পর্যন্ত। এই কথাটা শুনে আমার বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত ব্যথা উঠল, ভরসার ব্যথা। রাতে ঘুম আসার আগে আমি ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, আমার বাচ্চা, আজ আমি তোমার জন্য দাঁড়িয়েছি। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি জানি আরেকটা পর্ব বাকি, আর সেটাই হবে সবচেয়ে কঠিন, কারণ শেষটা মানেই শুধু রায় নয়, শেষটা মানেই হিসেব। শেষটা যে এত নীরব হবে আমি ভাবিনি। জীবনের সবচেয়ে বড় ঝড়টার পরেও যে এমন নিস্তব্ধতা নেমে আসতে পারে আমি তা জানতাম না।
কোর্টের রায় ঘোষণার দিন সকালে আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম বলতে যা বোঝায় সেটা আসলে ঘুম ছিল না, বারবার চোখ বন্ধ হওয়া আর খুলে যাওয়া। জানালার বাইরে তাকিয়ে দেখলাম আকাশটা মেঘলা, আমার ভেতরের আকাশটার মতোই। সাদা শাড়িটা আবার পরলাম। এই শাড়িটা এখন আমার কাছে শক্তির প্রতীক। আমি সাজলাম না, আমার আর সাজের দরকার নেই। আমার মুখটাই আমার গল্প। ইমরান দরজায় নক করল। রেডি? আমি মাথা নেড়ে বললাম, চলো। গাড়িতে বসে কেউ কথা বলল না। রায়হান আমার ডান পাশে, মা বাম পাশে। মা বারবার দোয়া পড়ছিলেন, আমি চোখ বন্ধ করে শুনছিলাম। দোয়াগুলো যেন আমার বুকের ভেতরে ঢুকে শক্ত একটা ঢাল তৈরি করছিল। কোর্টের সামনে পৌঁছতেই আবার ভিড়, মিডিয়া, মানুষ। আজ তাদের চোখে কৌতূহলের বদলে একটা চাপা উত্তেজনা। সবাই রায়ের অপেক্ষায়। ভেতরে ঢুকে নিজের জায়গায় বসলাম। ইলিয়াস আর তানিয়া ওদের জায়গায় বসে আছে। ইলিয়াসের মুখে অস্থিরতা, তানিয়ার চোখ লাল। আমি তাকালাম না, আজ তাকানোর দরকার নেই। জাজ ঢুকলেন। কোর্টরুম নিস্তব্ধ। রায় পড়া শুরু হলো। প্রথম কয়েকটা বাক্য আমি ঠিকমতো শুনতে পারিনি। বুকের ভেতর এত জোরে ধকধক করছিল যে শব্দগুলো গুলিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ স্পষ্ট হয়ে এলো, আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছে। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। আসামিদের দোষ প্রমাণিত। ইমরান বলল, এখন মিডিয়া ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই না তারা গল্পটা ঘুরিয়ে দেয়। আমি বুঝতে পারছিলাম এই লড়াই শুধু কোর্টে না, সমাজেও। পরের দিন কোর্টে যাওয়ার দিন। সাদা শাড়ি পরেছিলাম, কোনো সাজ নেই, শুধু চোখের নিচে গভীর ছায়া। আয়নায় নিজেকে দেখে আমি অবাক হলাম, এই নারীটা কে? আগের মাহিরা কোথায়? কোর্টের সামনে ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন। কেউ চিৎকার করে প্রশ্ন করছে, আপনি কি স্বামীকে ক্ষমা করবেন? আপনার কি কোনো দোষ ছিল না? এই প্রশ্নগুলো শুনে আমার মাথা ঝাঁ ঝাঁ করে উঠছিল। ইমরান সামনে দাঁড়িয়ে বলল, নো কমেন্টস। সে আমাকে হাত দিয়ে আড়াল করে ভেতরে নিয়ে গেল। সেই মুহূর্তে আমি বুঝলাম এই মানুষটা শুধু একজন অফিসার না, সে আমার ঢাল। কোর্টরুমে ঢুকতে আমার চোখ চলে গেল এক কোণে। ইলিয়াস দাঁড়িয়ে আছে, আর তার পাশে তানিয়া। তানিয়াকে দেখে আমার বুক কেঁপে উঠল। সে চোখ তুলে তাকাতে পারছে না। ইলিয়াসের মুখে ক্লান্তি, ভয় আর অনুশোচনা। আমি শান্তভাবে গিয়ে বসলাম। নিজেকে বললাম, আজ আমি দুর্বল হব না। জজ ঢুকলেন, কেস শুরু হলো। প্রথমে আমার স্টেটমেন্ট। আমি দাঁড়ালাম। কোর্টরুমের নিস্তব্ধতা। আমি বলতে শুরু করলাম, খুব সাধারণভাবে, খুব স্পষ্টভাবে। কোনো নাটক না, কোনো বাড়াবাড়ি না। আমি বললাম কিভাবে বিশ্বাস ভেঙেছে, কিভাবে মানসিক আঘাতে আমার শারীরিক অবস্থা খারাপ হয়, কিভাবে আমার সন্তানের মৃত্যু হয়। এক জায়গায় এসে আমার গলা কেঁপে উঠল। আমি একটু থামলাম। জজ বললেন, আপনি চাইলে বসতে পারেন। আমি মাথা নাড়লাম, না, আমি দাঁড়িয়েই বলবো। আমি তাকালাম ইলিয়াসের দিকে। তার চোখ ভিজে গেছে। আমি বললাম, এই মানুষটা শুধু আমাকে ঠকায়নি, সে আমার সন্তানের ভবিষ্যতও কেড়ে নিয়েছে। কোর্টরুমে একটা চাপা গুঞ্জন উঠল। তারপর তানিয়ার পালা। তানিয়া দাঁড়িয়ে কাঁদতে শুরু করল। বলল, আমি ভুল করেছি, কিন্তু আমি চাইনি শিশুটার ক্ষতি হোক। এই কথাটা শুনে আমার ভেতরে আগুন জ্বলে উঠল। আমি জজের অনুমতি নিয়ে বললাম, আপনি চাননি, এটাই কি যথেষ্ট? কেউ যদি আগুন লাগায় আর বলে আমি চাইনি ঘর পুরুক, তাহলে কি ঘর আবার দাঁড়িয়ে যায়? কোর্টরুম নিস্তব্ধ। তানিয়া আর কথা বলতে পারল না। কোর্ট থেকে বের হবার সময় আমার পা কাঁপছিল। ইমরান আমার কনুই ধরে রাখল। আপনি খুব ভালো করেছেন। আমি ফিসফিস করে বললাম, আমি শুধু সত্য বলেছি। বাইরে আবার ক্যামেরা। কেউ চিৎকার করে জিজ্ঞেস করল, আপনি কি ন্যায় বিচার পাবেন বলে মনে করেন? আমি প্রথমবারের মতো থামলাম, ক্যামেরার দিকে তাকালাম। আমি বললাম, আমি জানি না আমি কি পাবো, কিন্তু আমি লড়ছি, কারণ নীরব থাকলে অন্য আরেকজন মায়ের কোলও খালি হবে। এই কথা বলেই আমি ভেতরে চলে গেলাম। রাতে ইমরানের বাসায় ফিরে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীর আর মন দুটোই। আমি বিছানায় শুয়ে পড়লাম। ইমরান দরজার কাছে দাঁড়িয়ে বলল, আজ আপনি খুব শক্ত ছিলেন। আমি চোখ বন্ধ রেখেই বললাম, শক্ত না হলে বাঁচা যায় না ইমরান। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আপনি জানেন এই কেসটা জেতা সহজ হবে না। আমি চোখ খুলে তাকালাম। আমি জানি, কিন্তু হারার ভয় আর আমার নেই।
ইমরান মাথা নেড়ে বলল, আমি আপনার পাশে থাকব শেষ পর্যন্ত। এই কথাটা শুনে আমার বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত ব্যথা উঠল, ভরসার ব্যথা। রাতে ঘুম আসার আগে আমি ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, আমার বাচ্চা, আজ আমি তোমার জন্য দাঁড়িয়েছি। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি জানি আর একটা পর্ব বাকি, আর সেটাই হবে সবচেয়ে কঠিন। কারণ শেষটা মানেই শুধু রায় নয়, শেষটা মানেই হিসাব। শেষটা যে এত নীরব হবে আমি ভাবিনি। জীবনের সবচেয়ে বড় ঝড়টার পরেও যে এমন নিস্তব্ধতা নেমে আসতে পারে আমি তা জানতাম না। কোর্টের রায় ঘোষণার দিন সকালে আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম বলতে যা বোঝায় সেটা আসলে ঘুম ছিল না, বারবার চোখ বন্ধ হওয়া আর খুলে যাওয়া। জানালার বাইরে তাকিয়ে দেখলাম আকাশটা মেঘলা, আমার ভেতরের আকাশটার মতোই। সাদা শাড়িটা আবার পরলাম। এই শাড়িটা এখন আমার কাছে শক্তির প্রতীক। আমি সাজলাম না, আমার আর সাজের দরকার নেই। আমার মুখটাই আমার গল্প। ইমরান দরজায় নক করল। রেডি? আমি মাথা নেড়ে বললাম, চলো। গাড়িতে বসে কেউ কথা বলে না। রায়হান আমার ডান পাশে, মা বাম পাশে। মা বারবার দোয়া পড়ছিলেন, আমি চোখ বন্ধ করে শুনছিলাম। দোয়াগুলো যেন আমার বুকের ভেতরে ঢুকে শক্ত একটা ঢাল তৈরি করছিল। কোর্টের সামনে পৌঁছতেই আবার ভিড়, মিডিয়া, মানুষ। আজ তাদের চোখে কৌতূহলের বদলে একটা চাপা উত্তেজনা। সবাই রায়ের অপেক্ষায়। ভেতরে ঢুকে নিজের জায়গায় বসলাম। ইলিয়াস আর তানিয়া ওদের জায়গায় বসে আছে। ইলিয়াসের মুখে অস্থিরতা, তানিয়ার চোখ লাল। আমি তাকালাম না, আজ তাকানোর দরকার নেই। জজ ঢুকলেন। কোর্টরুম নিস্তব্ধ। রায় পড়া শুরু হলো। প্রথম কয়েকটা বাক্য আমি ঠিকমতো শুনতে পারিনি। বুকের ভেতর এত জোরে ধকধক করছিল যে শব্দগুলো গুলিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ স্পষ্ট হয়ে এলো, আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছে। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। আসামিদের দোষ প্রমাণিত। এই শব্দগুলো শুনেই আমার চোখ ভিজে উঠল, কিন্তু আমি কাঁদলাম না। আমি শক্ত হয়ে বসে রইলাম। শাস্তির কথা বলা হলো, আইনের ভাষা, ধারার নম্বর, মেয়াদ। সব শেষ হলে জজ বললেন, এই রায় শুধুমাত্র একটি ঘটনার বিচার নয়, বরং একটি সামাজিক বার্তা। এই লাইনটা আমার বুকের ভেতরে কোথাও গিয়ে গেঁথে গেল। রায় ঘোষণার পর কোর্টরুমে ফিসফিসানি। কেউ কেউ আমার দিকে তাকাচ্ছে, কেউ মাথা নেড়ে সম্মতি দিচ্ছে, কেউ হয়তো এখনও সন্দেহে। ইলিয়াসের দিকে একবার তাকালাম, এই প্রথম। তার চোখে জল, ভাঙা মুখ। একসময় এই মানুষটাকে আমি আমার জীবন বলতাম। আমি কোনো ঘৃণা অনুভব করলাম না, শুধু একটা গভীর ক্লান্তি। তানিয়া কাঁদছিল। আমার বুকের ভেতর কোনো দয়া জাগল না, কারণ দয়া তখনই আসে যখন অপরাধটা ছোট হয়। এটা ছোট ছিল না। কোর্ট থেকে বের হওয়ার সময় ক্যামেরা আবার সামনে এলো। কেউ জিজ্ঞেস করল, আপনি কি সন্তুষ্ট? আমি থামলাম। এই প্রশ্নটার উত্তর আমি আগেই ঠিক করে রেখেছিলাম। আমি বললাম, সন্তুষ্টি শব্দটা খুব ছোট। আমি ন্যায় পেয়েছি, কিন্তু যা হারিয়েছি সেটা কোনো রায় ফিরিয়ে দিতে পারবে না। আরেকজন জিজ্ঞেস করল, আপনি অন্য নারীদের কি বলতে চান? আমি গভীর শ্বাস নিলাম, তারপর বললাম, চুপ থাকবেন না। চুপ থাকলেই অন্যায় শক্তিশালী হয়। এই কথাটা বলেই আমি গাড়িতে উঠে পড়লাম। সন্ধ্যায় আমরা বাসায় ফিরলাম, ইমরানের বাসা। এই কটা দিনে এই জায়গাটাই যেন আমার আশ্রয় হয়ে গেছে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। মা, আজ তোর বাচ্চার জন্য ন্যায় এলো। আমি মায়ের কাঁধে মাথা রাখলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এই কান্নাটা হালকা, চাঁদ কমার কান্না। রায়হান বলল, আপু তুমি পারছ। আমি বললাম, আমি পারিনি রায়হান, আমি শুধু থামিনি। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি একা ছাদে উঠলাম। আকাশে চাঁদ নেই, কিন্তু তারারাও কম না। আমি চোখ বন্ধ করলাম, হাতটা পেটের ওপর রাখলাম, অভ্যাসবশত। খুব আস্তে বললাম, আমার বাচ্চা, আজ আমি তোমার জন্য শেষ লড়াইটাও লড়েছি। হঠাৎ মনে হলো, এই কদিনে প্রথমবার বুকের ভেতরটা একটু হালকা। পেছনে পায়ের শব্দ পেলাম। ইমরান। সে কিছু না বলে পাশে দাঁড়ালো। আমরা দুজনেই আকাশের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সে বলল, এখন কি করবেন? আমি ভাবলাম।
তারপর বললাম, বাঁচব। সে হালকা হাসল। এটাই সবচেয়ে কঠিন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কিন্তু এখন আমি জানি আমি পারব। ইমরান একটু থেমে বলল, আপনি চাইলে আমরা একটা ফাউন্ডেশন শুরু করতে পারি, এমন নারীদের জন্য যারা লড়তে চায় কিন্তু সাহস পায় না। এই কথাটা শুনে আমার বুকের ভেতরে নতুন একটা আলো জ্বলে উঠল। আমি ওর দিকে তাকালাম। হ্যাঁ, আমার সন্তানের নামে। ইমরান মাথা নেড়ে বলল, তাই হবে। রাত গভীর হলো। আমি ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। এই প্রথম ঘুম আসছিল সত্যিকারের। ঘুমের আগে মনে মনে শেষ একটা কথা বললাম, আমি শুধু একজন নারী নই, আমি একজন মা, যার সন্তান পৃথিবীতে শ্বাস নেয়নি, কিন্তু যার জন্য ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার জীবন এখান থেকেই নতুন করে শুরু। সমাপ্ত।